হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা রেজোনেন্স এনার্জি শেষ করেছিলাম। আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বন্ড লেন্থ এবং বন্ড অর্ডার কম্প্যারিজন। অ্যারোমেটিসিটি প্লেলিস্টের আন্ডারে এটাই শেষ ভিডিও। নেক্সট ভিডিও আমরা শুরু করব নতুন প্লেলিস্ট দিয়ে, যেখানে হচ্ছে আমরা আলোচনা করব অর্গানিক অ্যাসিড বেসের স্ট্রেংথ কম্প্যারিজন। এবার শুরু করি আজকের আলোচনা। বন্ড লেন্থ, প্রথম কথা হচ্ছে আমরা এর আগে একটা কথা আমি বারবার উচ্চারণ করেছিলাম, সেটা হচ্ছে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, যেটাকে আমরা সংক্ষেপে বলছিলাম PDCH, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা এক তো হচ্ছে এটার কথা আমরা আগে আলোচনা করেছি। দু নম্বর হচ্ছে আমরা এটাও আলোচনা করেছি আগে যে ধরা যাক একই পরমাণু দুটোর মধ্যে বন্ড তৈরি হয়েছে, কার্বন কার্বন, অন্য কোনো পরমাণু নেই। তো সিমিলার দুটো অ্যাটমের মধ্যে যদি বন্ড তৈরি হয়, সেক্ষেত্রে আমরা জানি যে সিঙ্গেল বন্ড এবং ডাবল বন্ডের মধ্যে বন্ড লেংথ কার বেশি। যদি এটা 1 হয়, এটা 2 হয়, তাহলে আমরা বলবো বন্ড লেন্থ হচ্ছে 1 গ্রেটার দেন 2। যদি ট্রিপল বন্ড হয় তাহলে তার লেন্থ আরও ছোট হবে। এগুলো আমরা জানি। এইবার দুটো ফেনোমেনা, একটা হচ্ছে রেজোনেন্স আর একটা হচ্ছে হাইপার কনজুগেশন। এই দুটো ফেনোমেনাতে যেটা হয়, মানে যখন আমরা বিভিন্ন RS বানাই, রেজোনেটিং স্ট্রাকচার বা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, সেইখানে আমরা দেখি যে কোনো একটা স্ট্রাকচারে একটা সার্টেন বন্ড সিঙ্গেল বন্ড আছে, পরবর্তী RS-এ ওটা ডাবল বন্ড হয়ে যাচ্ছে, বা ডাবল বন্ড আছে, পরবর্তী RS-এ সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে। আমরা এই কেসগুলোতে আমরা বলি যে ওই পার্টিকুলার বন্ডটা হচ্ছে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার বিশিষ্ট। ফর এক্সাম্পল ধরো CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড OH। এবার এই CO বন্ডটাকে তুমি লক্ষ্য করো, CO বন্ড এখানে সিঙ্গেল বন্ড। এইবার যেই আরেকটা RS তৈরি হচ্ছে, ওই যেহেতু প্লাস M গ্রুপ, তাহলে এইদিকে ইলেকট্রনের শিফটিংটা হবে, CH ডাবল বন্ড OH প্লাস হয়ে গেল। তো দেখো CH বন্ড ওখানে ডাবল বন্ড হয়ে গেল, তাহলে CH বন্ড বললাম ভুল করে, CO বন্ড। তাহলে CO বন্ড একবার সিঙ্গেল, একবার CO বন্ড ডাবল। আমরা এইবার বলবো যে CO বন্ডটা তার মধ্যে PDCH হচ্ছে, মানে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার হচ্ছে। এটা হচ্ছে রেজোনেন্স এর এক্সাম্পল একটা। ঠিক আছে, আমরা যদি একটা হাইপার কনজুগেশন এক্সাম্পল দেখাই, ফর এক্সাম্পল ধরো এখানে একটা মিথাইল আছে, এখানে একটা পাশের কার্বনটা ওই কার্বোক্যাটায়ন আর কি, পজিটিভলি চার্জ। এবার যদি এখানে হাইপার কনজুগেশন হয়, তাহলে এরকম হবে HC, আচ্ছা এখানে একটা CH3 আছে, ঠিক আছে অসুবিধা নেই। এখানে এটা H প্লাস হয়ে গেল, মানে এই যে বন্ডটা, এই বন্ডের ইলেকট্রন পেয়ার যদি এইখানে আসে, তাহলে এটা ডাবল বন্ড হয়ে গেল। আর এখানের বন্ডটা ভেঙে গেল, উপরের বন্ডটা নো বন্ড, রেজোনেন্স বলি আমরা এই কারণে। তো এখানেও তুমি দেখো এই যে এই পার্টিকুলার কার্বন এবং এই পার্টিকুলার কার্বন, এই দুটো কার্বনের মধ্যেকার যে বন্ডটা, এটা ছিল সিঙ্গেল বন্ড, এটা এখানে হয়ে গেল ডাবল বন্ড। তাহলে একই বন্ড, একটা স্ট্রাকচারে সিঙ্গেল, পরবর্তী স্ট্রাকচারে ডাবল, আমরা বলবো এরা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার বিশিষ্ট। এইবার ভালো করে লক্ষ্য করো একটা জিনিস, সিঙ্গেল বন্ডটা মানে অরিজিনালি কম্পাউন্ড হচ্ছে এটা, মানে আমরা যদি বলি যে এই দুটো RS-এর মধ্যে বেশি স্টেবল বা বেশি কন্ট্রিবিউটিং কোনটা, এইটা, তাহলে আমরা দেখছি যে সিঙ্গেল বন্ড দিয়ে আমরা শুরু করছি। যে পার্টিকুলার কী বলবো স্ট্রাকচারটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে, সেই কোয়েশ্চেনে বন্ডটা কেমন, সিঙ্গেল ডাবল কোনটা, সেইটা লক্ষ্য করতে হবে। এবার এইটা ধরো দেওয়া আছে, এর সঙ্গে অন্য আর একটা কম্পাউন্ডের কম্পেয়ার করতে দেবে আমাকে, যে কার এখানে বন্ড লেংথ বেশি বা কম। ধরো আমি আর একটা এক্সাম্পল এখানে লিখছি, CH3 CH2OH। তাহলে এই কম্পাউন্ডটাতে যে CO বন্ডটা আছে, এখানে কিন্তু কোনো রেজোনেন্স নেই, সুতরাং এটা আমরা বলবো যে এই CO বন্ডটা হচ্ছে পিওর সিঙ্গেল বন্ড, এখানে কোনো পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার আসবে না। কিন্তু এই সিঙ্গেল বন্ডটা পিওর সিঙ্গেল বন্ড নয়, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার এসছে। পার্শিয়াল ডাবল বন্ডের দিকে যাচ্ছে মানেই ডাবল বন্ডের লেন্থ কীরকম হয়, ছোটো হয়, ডাবল বন্ডের লেন্থ ছোটো হয়। তার মানে যখনই কোনো সিঙ্গেল বন্ড পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টারে যাচ্ছে, তার লেন্থ ছোটো হচ্ছে। ঠিক আছে, পিওর সিঙ্গেল বন্ডের তুলনায় তার সিঙ্গেল বন্ডের লেন্থ ছোটো হয়ে যাবে। কেন? সেটা পার্শিয়ালি ডাবল বন্ডেড ক্যারেক্টার যুক্ত।
একই রকমভাবে উল্টোটাও সত্যি, যে যদি কোনো ডবল বন্ড, একটা ডবল বন্ড আছে, দেখা গেল যে সে রেজোনেন্সের মাধ্যমে সেই পরবর্তী স্ট্রাকচারে তার সিঙ্গেল বন্ড এসে গেছে, তাহলে ডবল বন্ডের থেকে সিঙ্গেল বন্ড যেহেতু লেংথে বড়, সুতরাং ওই পার্টিকুলার ডবল বন্ডটার লেংথ যা এক্সপেক্টেড লেংথ তার থেকে বেশি হবে। আশা করা যায় আমি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। এবার এটাকে নোট ডাউন করে নিই। তাহলে এই বক্সটা কপি করে নাও। এটা হচ্ছে আমাদের বন্ড লেন্থ কম্প্যারিজনের গোল্ডেন রুল। কী আছে এখানে? সিঙ্গেল বন্ড টেকিং পার্ট ইন রেজোনেন্স অর হাইপার কনজুগেশন ইজ শর্টার দ্যান এক্সপেক্টেড। যদি হাইপার কনজুগেশনে যায় বা রেজোনেন্সে যায়, তার মানে কি? তার মানে হচ্ছে এখানে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার হবে, সুতরাং বন্ড লেন্থ কমে যাবে। আর ডাবল বন্ড যদি যায় রেজোনেন্স বা হাইপার কনজুগেশনে, তাহলে তার বন্ড লেন্থ বেড়ে যাবে। এবার এই দুটোরই কারণ হচ্ছে, মানে এইটার মানেই হচ্ছে যে রেজোনেন্স বা হাইপার কনজুগেশনে যাচ্ছে, তার মানেই হচ্ছে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার আসছে। সে কারণেই সিঙ্গেল বন্ডটা তার লেন্থ হয়ে যাচ্ছে ছোট, আর ডাবল বন্ড তার লেন্থ হয়ে যাচ্ছে বড়। এই হয়ে গেল বন্ড লেন্থ। এবার বন্ড অর্ডার আমরা অলরেডি জানি। অ্যাকচুয়ালি এই সবগুলোর ডেফিনেশন আমরা আগেই পড়েছি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, বা তোমরা যদি থার্মোডাইনামিক্স পড়ে থাকো সেখানেও পড়েছো। তো এটা হচ্ছে বন্ড অর্ডার হচ্ছে এফেক্টিভ নাম্বার অফ বন্ডস বিটুইন টু অ্যাটমস। দুটো অ্যাটমের মধ্যে কতগুলো এফেক্টিভ বন্ড আছে, সেই বন্ডের সংখ্যাটাই হচ্ছে, ধরো যদি সিসি সিঙ্গেল বন্ড হয়, মানে সাপোজ ধরো ইথেন, ঠিক আছে, এটা ইথেন হয়ে গেল, আর এটা ইথিলিন হয়ে গেল, আর নামটা লিখছি না নিচে, তোমরা লিখে ফেলো। আর দিস ইজ অ্যাসিডিলিন। তাহলে কটা বন্ড দেখতে পাচ্ছি? সিসি বন্ড একটা। তাহলে আমরা যদি কম্পেয়ার করি যে বন্ড অর্ডার সিসি, কার্বন কার্বন বন্ড অর্ডার, তাহলে এখানে 1, এখানে 2, এখানে 3, ঠিক আছে। এইবার যদি আবারও কোনো স্ট্রাকচার এরকম দেখা যায় যারা হাইপার কনজুগেশনে যাচ্ছে বা রেজোনেন্সে যাচ্ছে, মানে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার আসছে, তখন বন্ড অর্ডার আর এরকম হবে না। একটা স্ট্রাকচার থেকে বন্ড অর্ডার তখন করা যাবে না। সেই বিষয়টা নিয়ে একটু পরে আসি। তার আগে এটা বলে রাখি যে বন্ড অর্ডার যা হবে, বন্ড এনার্জি তাই হবে। মানে বন্ড এনার্জি মানে কি? বন্ড এনার্জি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি, ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা বন্ড ভাঙতে কতটা এনার্জি লাগছে, সেটা হচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বন্ধন ভাঙন শক্তি। কিন্তু বন্ড এনার্জি মানে হচ্ছে যে একই ধরনের অনেকগুলো বন্ড ভাঙতে যত যত করে এনার্জি লাগছে তার অ্যাভারেজ, ঠিক আছে। তো আমরা কনসেপ্টটা খালি এখানে বুঝবো যে বন্ড এনার্জি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি যাই বলি না কেন, সেটা হচ্ছে একটা বন্ড ভাঙতে কত এনার্জি লাগছে। তাহলে এখানে যদি একটা বন্ড, তাহলে এফেক্টিভলি কম এনার্জি লাগবে বন্ড ভাঙতে। এখানে দুটো বন্ড, বেশি এনার্জি লাগবে। এখানে তিনটে বন্ড, সুতরাং আরও বেশি এনার্জি লাগবে। তাহলে যত বন্ড অর্ডার বাড়বে তত বন্ড এনার্জি বাড়বে, এরা সমানুপাতিক বা প্রপোর্শনাল। এবং আমরা এটাও দেখলাম, এবং এর আগে আমি মানে একদম শুরুতেই যেটা বললাম যে আমরা অলরেডি জানি যে সিঙ্গেল বন্ডের লেংথ বড় হয় ডাবল বন্ডের থেকে, আর ডাবল বন্ডের লেংথ বড় হয় ট্রিপল বন্ডের থেকে। তাহলে যত আমরা ওই দিকে যাচ্ছি বন্ড অর্ডার বাড়ছে কিন্তু বন্ড লেংথ কমছে। তাহলে আমরা লিখব যে দিস ভ্যারিজ উইথ 1 বন্ড লেংথ। এবার এইটা হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, যেটা কাজে লাগিয়ে আমরা বন্ড লেংথ বা বন্ড অর্ডার বা বন্ড এনার্জি কম্পেয়ার করব। বেসিক্যালি আমরা এখানে বন্ড অর্ডার এবং বন্ড লেংথটা নিয়ে আলোচনা করব। বন্ড এনার্জি ইমপ্লাইড, যে বন্ড অর্ডারের যা অর্ডার হবে ওটারও তাই হবে। যে এইখানে একটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে বন্ড এনার্জি মানে ততটাই এনার্জি যতটা এনার্জি দিলে পরে দুটো পরমাণু যারা হচ্ছে বন্ডেড মানে তারা সিঙ্গেল বন্ডেড হতে পারে, ডাবল বন্ড দিয়ে বন্ডেড হতে পারে, ট্রিপল বন্ড দিয়েও বন্ডেড হতে পারে, ওই বন্ডটাই পুরোটা ভেঙে যাবে আর কি। মানে ট্রিপল বন্ড থাকলে পুরো বন্ডটাই ব্রেক করে যাবে, ডাবল বন্ড থাকলেও পুরোটাই ব্রেক করবে, এটা থাকলেও পুরোটাই ব্রেক করবে, মানে একটাই ব্রেক করবে। সেই পার্টিকুলার অ্যামাউন্টটাই হচ্ছে বন্ড এনার্জি। আমরা কখনোই এখানে ধরো কথার কথা হচ্ছে অ্যাসিডিলিনের বন্ড এনার্জি x কিলোজুল পার মোল। আমরা কখনোই এইরকম কোনো ক্যালকুলেশনেই যাব না যে বন্ড এনার্জি x মানে হচ্ছে তিনটে বন্ডকে ভাঙতে x লাগে, সুতরাং একটা বন্ডকে ভাঙতে x/3 লাগবে। ওই ম্যাথামেটিক্সে আমরা যাব না, মানে ওইটা কনসেপশন নয়। কনসেপশন হচ্ছে যে বন্ড এনার্জি মানে ততটাই এনার্জি যেটা দিলে পরে এই পরমাণু দুটো বিচ্ছিন্ন হয়ে যাবে এবং বন্ডটা আর থাকবে না। বন্ডটা থাকবে না মানে ট্রিপল বন্ডটা থাকবে না, বা সিঙ্গেল বন্ডটা থাকবে না, মানে পুরোটাই বন্ডটা থাকবে না, ঠিক আছে। তো ট্রিপল বন্ড মানে বা ডাবল বন্ড মানে আমরা বন্ড এনার্জিকে 2 দিয়ে বা 3 দিয়ে ভাগ করলে একটা বন্ডের এনার্জি পেয়ে যাব, ওই সিস্টেম কিন্তু নেই, ঠিক আছে। বি কেয়ারফুল, এবং এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, বন্ড অর্ডার যখন আমরা কম্পেয়ার করছি, বন্ড অর্ডার কম্প্যারিজন করার সময় আমাদের
কী কী বিষয় মাথায় রাখতে হবে দেখো, ধরো দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করতে দিচ্ছি, দুটো স্পিসিস, দুটো কম্পাউন্ড, এদের বন্ড অর্ডার কম্পেয়ার করো। তাহলে আমাদের প্রথম কাজ হবে এটা দেখা যে যদি রেজোনেন্স হচ্ছে কিনা, যদি হয় তাহলে তারা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার তৈরি করছে কিনা, ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করছে কিনা, ঠিক আছে। তো ধরা যাক আমি তিনখানা এক্সাম্পল এখানে পাশাপাশি রাখছি। তো ধরা যাক তোমাকে কম্পেয়ার করতে দিয়েছে এটার সঙ্গে সাপোজ ট্রপিলিয়াম ক্যাটায়ন, এই দুজনের মধ্যে কম্পেয়ার করতে দিয়েছে। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2 তোমাকে কম্পেয়ার করতে দিয়েছে CH3CO O- অ্যান্ড CH2 COOH। তো প্রথম যে স্ট্রাকচারটা ও কিন্তু ইকুইভ্যালেন্ট আরএস তৈরি করবে, সেকেন্ড যে স্ট্রাকচারটা এইভাবে যদি রেজোনেন্স হয় সেকেন্ড আরএসটাতে ও এর মাথায় মাইনাস চার্জ আসবে, সুতরাং এটা ইকুইভ্যালেন্ট আরএস তৈরি করছে না। এখানে দুজনেই ইকুইভ্যালেন্ট আরএস তৈরি করছে। আরেকটা এক্সাম্পল বলছি থার্ড, যেখানে দুজনের কেউই ইকুইভ্যালেন্ট আরএস তৈরি করছে না। ফর এক্সাম্পল ধরা যাক CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড OH, এটার সঙ্গে আমি কম্পেয়ার করলাম CH2 ডাবল বন্ড CH, এরকম একটা কম্পাউন্ডে। এখানে 1 এবং 2 বা A এবং B এরা কেউই ইকুয়াল আরএস তৈরি করছে না। তাহলে তিনটে কেস হতে পারে, এক হচ্ছে দুজনেই ইকুয়াল আরএস তৈরি করছে, এক হচ্ছে একজন ইকুয়াল আরএস তৈরি করছে একজন করছে না, এক হচ্ছে দুজনেই ইকুয়াল আরএস তৈরি করছে না, সবগুলোই নন ইকুইভ্যালেন্ট আরএস। তাহলে প্রথম কেসে আমরা ডিরেক্টলি ক্যালকুলেট করব। এইটা যদি আসে পরীক্ষায় যে দুজনেই হচ্ছে ইকুইভ্যালেন্ট আরএস তৈরি করছে, তাহলে ভাববে যে কোয়েশ্চেনটা সবথেকে সোজা, জাস্ট ক্যালকুলেট করো। কীভাবে ক্যালকুলেশন করার ফর্মুলা তোমরা নিশ্চয়ই শিখেছো, আমি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়িয়েছিলাম যে এই হচ্ছে ফর্মুলা। তাহলে এই স্পিসিসের টোটাল সিগমা বন্ড পাই বন্ড ক্যালকুলেট করো। আর টোটাল কেন বলছি, কারণ এটা তো কমপ্লিট রেজোনেন্স করে, মানে যতটুকু অংশে রেজোনেন্স হচ্ছে ততটুকু অংশের মধ্যে মানে কটা পরমাণু কটা অ্যাটম রেজোনেন্সে যাচ্ছে সেইটুকু পোর্শন ধরে নিয়ে সেইখানে নাম্বার অফ পাই সিগমা ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে দেখো একটা দুটো তিনটে সিগমা বন্ড আর একটা পাই বন্ড। তাহলে আমরা বলতে পারবো যদি আমরা এটাকে A বলি আর যদি এটাকে আমরা B বলি, তাহলে বন্ড অর্ডার অফ A হচ্ছে 1 2 3, তার মানে 3 + 1/3, ঠিক আছে 4/3। আর বন্ড অর্ডার অফ বিটা ছোটো হাতের লিখেছিলাম, এখানে 1 2 3 4 5 6 7, তাহলে 7 প্লাস 3টে পাই বন্ড বাই 7, তাহলে 10/7 কোনটা বড়, 4/3 মানে 1.33 মতো, আর এটা 1.4 সামথিং, তাহলে এটা বড়। তাহলে বন্ড অর্ডার কী করে ক্যালকুলেট করব, এই হচ্ছে ফর্মুলা। যদি দুটোই ইকুইভ্যালেন্ট আরএস তৈরি করে তাহলে সব থেকে সোজা, তাহলে বন্ড অর্ডার এর বেশি। এবার যার বন্ড অর্ডার বেশি, এবার বন্ড অর্ডার বেশি মানে কোন বন্ড, তাই না, কোন ধরনের বন্ড, সেইটা এখানে মেনশনই করলাম না আমি। কেন করলাম না, কারণ এখানে সবাই তো কার্বন, কার্বন ছাড়া আর কোনো পরমাণু নেই। তাহলে বন্ড অর্ডার মানে এটা অবভিয়াস যে এখানে আমরা সিসি বন্ডের কথাই বলছি, কার্বন কার্বন বন্ড এর কথাই বলছি। তাহলে কার্বন কার্বন বন্ড অর্ডার বি এর বেশি, তাহলে বন্ড এনার্জি বি এর বেশি, তাহলে বন্ড লেংথ এ এর বেশি, ঠিক আছে, এটা এ এটা বি। তাহলে আমরা ফাইনালি আনসারটা লিখে ফেলি এখানে যে বন্ড অর্ডার অ্যান্ড বন্ড এনার্জি কার বেশি হচ্ছে, বিটা এরকম লিখেছিলাম বি। আর বন্ড লেংথ এ কেন বেশি হয়ে গেল, কারণ আমরা অলরেডি এর আগে এক ফর্মুলা লিখলাম যে বন্ড অর্ডার এবং বন্ড লেংথ এরা ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক। তাহলে যার বন্ড অর্ডার বেশি হবে তার বন্ড লেংথ কম হবে। তাহলে এই হয়ে গেল একটা টাইপ যেখানে দুজনেরই হচ্ছে ইকুইভ্যালেন্ট আরএস তৈরি করে, তাদের ক্ষেত্রে সিম্পলি এই হচ্ছে আমাদের ফর্মুলায় ভ্যালু বসাও, ক্যালকুলেট করো, সব থেকে সোজা। আচ্ছা দুয়েরটা আমি আরেকবার এখানে লিখেছি। এবার দেখো দুয়েরটাতে কি বললাম, একজন হচ্ছে ইকুয়াল আরএস তৈরি করে আর একজন করে না। এবার সেইটা একটু দেখে নিই যে কীভাবে ইকুয়াল আরএস হচ্ছে কিনা। যে এখানে যদি রেজোনেন্সটা হয় তাহলে CH3 ওপরে CO- ডাবল বন্ড ও এদিকে হয়ে গেল। তার মানে এই যে যেইটুকু পোর্শনে রেজোনেন্স ঘটছে OCO এইটুকু পোর্শন আইডেন্টিক্যালি হয়ে গেছে।
সি এর সঙ্গে একটা ডাবল বন্ডেরও একটা ও মাইনাস, একটা ডাবল বন্ডেরও একটা ও মাইনাস, মানে ইকুয়াল আরএস। তাহলে এরা যদি ইকুয়াল আরএস তৈরি করে, তাহলে আমরা তো ফর্মুলা পড়লাম বন্ড অর্ডারের, যেখানে সিও বন্ডের যে অর্ডার সেটা হচ্ছে সিগমা প্লাস পাই বাই সিগমা। সিগমা কটা দেখো, এই যে এইটুকু পোর্শনে তো রেজোনেন্সটা ঘটছে, যে পোর্শনে রেজোনেন্স ঘটছে না সেই পোর্শনের বন্ড কাউন্ট করব না, এইটুকু পোর্শনে রেজোনেন্স ঘটছে, তাহলে একটা আর দুটো সিগমা একটা পাই, তাহলে 2 + 1/2 1.5 হয়ে গেল। এবার এই যে 1.5 মানে কি, সিঙ্গেল বন্ড হলে বন্ড অর্ডার 1, ডাবল বন্ড হলে 2, 1.5 মানে একদম মাঝামাঝি, মানে বন্ড অর্ডার 1.5খানা 1.5। এবার এই যে 1.5খানা বন্ড অর্ডার আমরা পেলাম ক্যালকুলেট করে, কেন পেলাম? কারণ দুখানাই মাত্র আরএস তৈরি হচ্ছে, তাহলে দুখানা আরএস, এবং যদি একবার ডাবল একবার সিঙ্গেল হয় তাহলে অ্যাভারেজটা অবশ্যই ডাবল এবং সিঙ্গেলের মাঝামাঝি থাকবে, এক্স্যাক্টলি মাঝামাঝি থাকবে, তাই বন্ড অর্ডার 1.5। কিন্তু যদি নন ইকুইভ্যালেন্ট হয়, এটা নন ইকুইভ্যালেন্ট, এর ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করতে পারবো না, ওই ফর্মুলা ব্যবহার করতে পারবো না। আমরা এটুকু বুঝতে পারবো যে যদি এইটা রেজোনেন্সে যায় তাহলে এখানে ডাবল বন্ড হয়ে গেল আর এখানে ও মাইনাস হয়ে গেল। আমরা এইটুকু বুঝতে পারবো যে যখন সি এর মাথায় নেগেটিভ এবং যখন ও এর মাথায় নেগেটিভ, দুটোর মধ্যে এইটা ফেভারেবল, আমরা এটাকে বলবো মোর স্টেবল বা মোর কন্ট্রিবিউটিং আরএস, মানে এটা মিক্সচারের মধ্যে এইটা বেশি পরিমাণে থাকবে। ওরা ইকুয়াল আরএস, তাই ইকুয়ালি কন্ট্রিবিউটিং বলে ডাবল বন্ড আরেকবার ওটাই সিঙ্গেল বন্ড, তো বন্ড অর্ডার হয়ে গেল একদম মাঝামাঝি 1.5। এই দুটো তো আর ইকুয়ালি কন্ট্রিবিউটিং না, যেটা বেশি কন্ট্রিবিউটিং সে ডিসাইড করবে যে বন্ড অর্ডার কেমন হবে, কত এক্স্যাক্টলি হবে সেটা বলছি না, কিন্তু কেমন হবে। তাহলে দেখো আমরা এবার যদি আবারও এখানে আমরা বন্ড অর্ডার যদি সিও যদি ক্যালকুলেট তো করবো না, যদি আমরা বুঝতে চাই কি হচ্ছে, তাহলে যেহেতু এইটা মোর স্টেবল এবং মোর স্টেবল স্ট্রাকচারের সিওটা কেমন, সিঙ্গেল বন্ডেড অবস্থায় আছে আর এখানে ডাবল বন্ডের অবস্থায় আছে, তাহলে বন্ড অর্ডার 2 বন্ড অর্ডার 1-এর দিকে বেশি ঘেঁষা আর কি। আমরা এটা বলতে পারবো যে যদি ইকুয়াল আরএস হতো তাহলে তো বন্ড অর্ডার 1.5, তাহলে 1.5 থেকে, মানে আমি যদি সংখ্যা রেখার সাহায্যে বোঝানোর চেষ্টা করি, এটা 2 এটা 1, মাঝখানে হচ্ছে 1.5। যদি ইকুয়াল আরএস হয় তাহলে বন্ড অর্ডার 1.5, যদি ইকুয়াল না হয় তাহলে যেটা মোর কন্ট্রিবিউটিং সেটাতে সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড সেইটা দেখবো, তাহলে সেটা সিঙ্গেল বন্ড, তাহলে আমরা বলবো যে 1.5 থেকে ও এই 1-এর দিকে যাচ্ছে আর কি, মানে এই রিজিয়নে আর কি বন্ড অর্ডারটা থাকবে, ঠিক আছে। আর যদি মোর কন্ট্রিবিউটিং স্ট্রাকচারে যদি ডাবল বন্ডেড থাকতো তাহলে বলতাম যে এই পোর্শনে থাকবে আর কি, তাহলে আমরা বলবো বন্ড অর্ডার টেন্ডিং টু 1, 1-এর দিকে যাচ্ছে, 1.5 আর 1-এর মাঝামাঝি। সুতরাং এটা অবভিয়াস যে আমরা যদি বন্ড অর্ডার ক্যালকুলেট করছি তাহলে এটা যদি এ হয় এবং এটা যদি বি হয় তাহলে বন্ড অর্ডার এ গ্রেটার দ্যান বি, আর তাই যদি হয় তাহলে বন্ড লেন্থ এ লেস দ্যান বি। বোঝাতে পারলাম আশা করা যায়। তাহলে আবার বলছি কী করলাম, প্রথমবার দুটো কম্পেয়ার করলাম যারা দুজনেই ইকুয়াল আরএস দেয়, তো দুটোকেই আলাদা করে ক্যালকুলেট করলাম, মিটে গেল। যদি একটা ইকুয়াল আরএস দেয় একটা দেয় না, তাহলে যেটা ইকুয়াল আরএস দেয় তাকে তো ক্যালকুলেট করতে পারলাম, আর যেটা ইকুয়াল আরএস দেয় না সেখানে মোর কন্ট্রিবিউটিংটা কোন দিকে আছে, মোর কন্ট্রিবিউটিংয়ে বন্ডটা সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড, যদি মোর কন্ট্রিবিউটিংয়ে সিঙ্গেল বন্ড হয় তার মানে টেন্ডিং টু সিঙ্গেল বন্ড, টেন্ডিং টু 1, মানে 1.5 থেকে 1-এর দিকে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এইভাবে করলাম। আর থার্ড এক্সাম্পলে যেখানে দুজনের কেউই তোমার হচ্ছে ইকুয়াল আরএস দেয় না, এক্ষেত্রেও ব্যাপারটা খুবই সোজা। এক্ষেত্রে আমরা কী করলাম দেখো, আমরা একটু আগে দেখলাম যে আমি এই এক্সাম্পলটাই দিয়েছিলাম যে এই যে একটা আরএস তৈরি করছি, তাহলে এখানে একটা আরএস তৈরি করছি বলছি কেন, কারণ একটাই আরএস হবে, তাই আর কোনো আরএস হবে না। এখানে এই একটা আরএস হলো CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHটার মাথায় নেগেটিভ চার্জ হয়ে গেল, ঠিক আছে। আবার আরেকটা আরএস হবে, তাহলে CH, এইবার এইখানে নেগেটিভ চার্জ এসে গেল, ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড OH প্লাস। তাহলে টোটাল কটা স্ট্রাকচার হলো? 3টে। আমরা কি বলছি যে একদম শুরুর ব্যাপারটা ভাবো, যেটা যেখান থেকে শুরু করেছিলাম, PDCH পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার।
তাহলে যদি রেজোনেন্সে ইনভলভ কেউ হয় তাহলে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার হবে। পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার যদি হয় তাহলে আমরা কম্পেয়ার করছি তো এই বন্ডটাকে, সিও বন্ডটাকে, তাহলে বন্ড অর্ডার ক্যালকুলেট করছি, মানে কম্পেয়ার করছি আমরা সিও। তাহলে যখন দুটোর কেউই ইকুয়াল আরএস দিচ্ছে না, আমরা একদম শুরুর মেথডে চলে যাব, বন্ড লেংথটাকে কম্পেয়ার করে নেব। তাহলে এই যে সিঙ্গেল বন্ড যখন ও পিডিসিএইচ দেখাচ্ছে মানে ও হয়ে গেল ডাবল বন্ড। তাহলে সিঙ্গেল বন্ড যখন পিডিসিএইচ দেখায়, বক্স করেছিলাম, তখন তার লেংথ এক্সপেক্টেড লেংথের তুলনায় কমে যায়। ঠিক আছে, এখানেও তাই, সিঙ্গেল বন্ড পিডিসিএইচ হচ্ছে, রেজোনেন্স হচ্ছে, সিঙ্গেল বন্ডের থেকে কমে যাচ্ছে। এবার যত বেশি রেজোনেন্স হবে, যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি, আমি বলবো যে নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার বেশি মানে তত বেশি বেশি করে রেজোনেন্স হচ্ছে, বেশি বেশি করে রেজোনেন্স হচ্ছে মানে সিঙ্গেল বন্ড বেশি বেশি করে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে। যত বেশি বেশি করে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার পাবে তত সিঙ্গেল বন্ডের লেংথ বেশি বেশি করে কমে যাবে। তাহলে বন্ড লেংথ আমি আগে কম্পেয়ার করে ফেলতে পারলাম যে বন্ড লেংথ আমি দেখতে পাচ্ছি এটা যদি আমাদের এ হয় এবং এটা যদি আমাদের এখানে লিখি এটা যদি বি হয়, তাহলে বন্ড লেংথ আমি দেখতে পাচ্ছি, বন্ড লেংথ এখানে কমে গেল, এখানে আরও কমে গেল। তাহলে এ গ্রেটার দ্যান বি। খুব ভালো করে জায়গাটা বুঝবে কিন্তু, আরেকবার বলছি, সিঙ্গেল বন্ড হয়েছে ডাবল বন্ড মানে লেংথ কমে যাচ্ছে, এখানেও সিঙ্গেল বন্ড হয়েছে ডাবল বন্ড, লেংথ কমে যাচ্ছে, কিন্তু এখানে বেশি বেশি পরিমাণে কমে যাচ্ছে। কেন? কারণ পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার বেশি বেশি করে ডেভেলপ করছে ডিউ টু মোর নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে বন্ড লেংথ এখানে ফাইনালি বেশি হয়ে গেল। তাই যদি হয় তাহলে বন্ড অর্ডার হচ্ছে এ লেস দ্যান বি। ক্লিয়ার? তাহলে তিনটে ক্রাইটেরিয়া, একবার দুজনেরই ইকুয়াল আরএস হচ্ছে, দুটোই ক্যালকুলেট করো। একবার একজনের ইকুয়াল আরএস হচ্ছে, একজনের হচ্ছে না, যার হচ্ছে ক্যালকুলেট করো, যার ইকুয়াল আরএস হচ্ছে না সেখানে মোর কন্ট্রিবিউটিং স্ট্রাকচার দিয়ে ডিসাইড করো। আর যেখানে দুজনেরই হচ্ছে না ইকুয়াল আরএস সেখানে সিম্পল বন্ড লেংথ মেথড লাগাও, যে আগে দেখো যে কোথায় বেশি বেশি করে রেজোনেন্স বা হাইপার কনজুগেশন হচ্ছে। যত বেশি রেজোনেন্স বেশি হাইপার কনজুগেশন তত বেশি পিডিসিএইচ। ইনিশিয়াল কম্পাউন্ডে কোয়েশ্চেনের যেটা গিভেন সেখানে যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে তার লেংথ তত কমবে। এটা যদি উল্টে ডবল বন্ড থাকতো কোয়েশ্চেনে তাহলে লেংথ তত বেড়ে যেত। ঠিক আছে, তো বন্ড লেংথ ওইভাবে এখানে বেশি পরিমাণে কমে গেল, তাই বন্ড লেংথ কম, সুতরাং বন্ড অর্ডার এখানে বেশি। ক্লিয়ার? আচ্ছা, আমরা এবার সরাসরি কোয়েশ্চেন আনসার পার্টে চলে এলাম। তো বন্ড লেংথ অ্যান্ড বন্ড অর্ডার কম্পেয়ার করতে হবে। প্রথমটাতে দেখো সিসিএল বন্ডের লেংথ এবং অর্ডার কম্পেয়ার করতে হবে। তাহলে আমরা এইখানে লিখতে পারি যে এই যে সিসিএল বন্ডটা এটা হচ্ছে পিওর সিঙ্গেল বন্ড। দেখো এখানে কোনো রেজোনেন্স বা হাইপার কনজুগেশনের ব্যাপার নেই। এখানটায় অবশ্যই এই কার্বনটা তার লোন পেয়ার ডোনেট করতে পারে, সুতরাং এইখানে পিডিসিএইচ হবে, এখানেও পিডিসিএইচ হবে, কিন্তু এখানে নাম্বার অফ আরএস অনেক বেশি হবে। যত বেশি নাম্বার অফ আরএস তত বেশি পিডিসিএইচ। অর্থাৎ এই সিসিএল যে বন্ডটা এখানে দেখা যাচ্ছে কোয়েশ্চেনে, এগুলো সিঙ্গেল বন্ড অবস্থায় দেওয়া রয়েছে। তাহলে যত বেশি পিডিসিএইচ হবে তত এরা ডাবল বন্ডের দিকে যাবে, অর্থাৎ বন্ড লেন্থ কমবে। তাহলে বন্ড লেন্থ সব থেকে বেশি পিওর সিঙ্গেল বন্ড, তারপরে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা। আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনেই প্রথমটাকে এ, তারপরে একটা বি, তারপরে একটা সি, এটা ধরে নেব। তাহলে বন্ড অ্যাকচুয়ালি এটা এরকম না লিখে আমি এরকম লিখি, বন্ড লেন্থ এ বি সি, তাহলে বন্ড অর্ডারটা উল্টো হয়ে যাবে। রাইট? পরেরটা দেখো, এইখানে অবশ্যই এখানে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার হবে, এখানে কোনো রেজোনেন্স বা হাইপার কনজুগেশন নেই, তাহলে এটা পিওর সিঙ্গেল বন্ড। এইখানেও কিন্তু পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার হচ্ছে কারণ রেজোনেন্স হচ্ছে, আর এইখানেও রেজোনেন্স কিন্তু হচ্ছে। ঠিক আছে, এবার খুব ভালো করে লক্ষ্য করো, রেজোনেন্স হচ্ছে, এখানে হচ্ছে, এখানেও হচ্ছে। এবারে যদি আমরা নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার কম্পেয়ার করি, সব থেকে বেশি এখানে রেজোনেটিং স্ট্রাকচার হবে 5খানা হবে, এখানে 3টে হবে, এখানে 2টো হবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি পিডিসিএইচ আর 5খানা আরএস, এখানেও পিডিসিএইচ 2টো আরএস, আর এখানে পিডিসিএইচ উইথ 3 আরএস। একটা যেটা দেওয়া আছে, একটা যখন সেকেন্ড টাইম এখানে নেগেটিভ চার্জ আসবে তখন, আর একটা আবার
নেগেটিভ চার্জ সিগমা পাই, মানে এখানটা নেগেটিভ চার্জ আসবে, সেইটা আরেকটা। তাহলে যত বেশি আরএস তত এই সিএন সিঙ্গেল বন্ড এটা তত বেশি ডাবল বন্ডের দিকে যাবে, মানে লেন্থ তত ছোট হবে। তাহলে সব থেকে বড় লেন্থ হচ্ছে এখানে বি এর, তাহলে বন্ড লেন্থ বি সব থেকে বেশি, তারপরে সি, তারপরে ডি, আর লাস্টে হচ্ছে এ। তাহলে সি ডি এ যদি হয় তাহলে বন্ড অর্ডার উল্টোটা বি সি ডি অ্যান্ড এ, ঠিক আছে। বি যেহেতু পিওর সিঙ্গেল বন্ড, বন্ড অর্ডার 1, বাকি সবাইকারই 1 এবং 2 এর মাঝামাঝি। আচ্ছা এখানে দেখো সিএন বন্ড, তাহলে এই যে এই পার্টিকুলার সিএন বন্ডটা আমরা দেখতে পাচ্ছি, এখানে সিএন বন্ড ট্রিপল বন্ড লাস্টেরটায়, তো ট্রিপল বন্ড সব থেকে ছোটো হয়, এটুকু আমরা বুঝতেই পারছি। সুতরাং বন্ড লেন্থ হচ্ছে সি হচ্ছে সব থেকে ছোটো। এবার এই দুজনের মধ্যে এখানটায় পিডিসিএইচ হচ্ছে, এখানটায় হচ্ছে না, তাহলে পিওর সিঙ্গেল বন্ড, দিস ইজ পিওর সিঙ্গেল বন্ড, লেন্থ সব থেকে বড়ো। তাহলে সি, আচ্ছা সি না লিখে তাহলে আমি এরকমই লিখে দিই যে এ সব থেকে বড়ো, তারপরে বি, তারপরে সি, আর বন্ড অর্ডার ন্যাচারালি সি এর সব থেকে বেশি, বন্ড অর্ডার 3, ঠিক আছে। আচ্ছা এখানে 5খানা স্ট্রাকচার দেওয়া আছে, খুব ভালো করে লক্ষ্য করো। আচ্ছা এখানে আমি সি ডাবল বন্ড সি কম্পেয়ার করতে বলেছি, তাহলে এই যে সি ডাবল বন্ড সি লেংথ যেরকমটা বলেছিলাম যে প্রথমটা এ পরেরটা বি এইভাবে চলবে, তা সেইভাবে এই ডাবল বন্ডগুলোকেও নাম্বারিং করে দিয়েছি, এ বি সি ডি ই কম্পেয়ার করতে হবে। এবার এই যে 3খানা স্ট্রাকচার, এই 3খানা স্ট্রাকচারে হচ্ছে রেজোনেন্স নেই, ঠিক আছে, কনজুগেশন নেই, হাইপার কনজুগেশন আছে। এই দুটোতে কনজুগেশন মানে রেজোনেন্স আছে। এবার পিডিসিএইচ যদি হয় তাহলে সেটা রেজোনেন্সের মাধ্যমে সেটা বেশি প্রমিনেন্ট হবে, কারণ রেজোনেন্সের এফেক্ট বেশি হয়, আমরা আগে পড়েছি। রেজোনেন্সে যেহেতু পাই বন্ডের শিফটিং হয়, সুতরাং সেটা অনেক ইজিয়ার, তাই রেজোনেন্স অনেক বেশি ইফেক্টিভ দেন হাইপার কনজুগেশন। তাহলে অবশ্যই যখন আমরা কম্পেয়ার করব তখন দেখো, আমি যদি এটার একটা আরএস আঁকতে চাই, তাহলে পাই সিগমা পাই, এখানে কনজুগেশন আছে, এখানে নেগেটিভ চার্জ হয়ে গেল, এখানে ডাবল বন্ড হয়ে গেল, এখানে প্লাস হয়ে গেল, পাই সিগমা পাই কনজুগেশন থেকে আমরা এই স্ট্রাকচারটা পেলাম। এবার এখানে মূল যেটা আমার বলার কথা সেটা হচ্ছে যে একটা এবং দুটো, এই দুটোই হচ্ছে আরএস, আর কোনো আরএস নেই। কিন্তু এখানে আমি যদি বেনজিনের দুটো আরএসও বানাই তাহলে তার ইকুয়াল আরএস হবে, 1.5 হবে বন্ড অর্ডার, একটা এটা আর একটা তার মিরর ইমেজ বেনজিনের দুটো আরএস আমরা জানি। এবার এই পার্টিকুলার কেসটা দেখো, এটা হচ্ছে এমন একটা কম্পাউন্ড যেখানে নন ইকুইভ্যালেন্ট আরএস তৈরি হলো। আমরা একটু আগে কী বললাম, যদি নন ইকুইভ্যালেন্ট আরএস তৈরি হয় তাহলে তার জন্য আমরা যেটা মেজর কন্ট্রিবিউটার মোর স্টেবল আরএস সেইটাকে কনসিডার করব। তাহলে এটা চার্জ, এটা নিউট্রাল, সুতরাং এইটা হচ্ছে মোর স্টেবল আরএস। এবার মোর স্টেবল আরএসে এই যে বন্ডটা ডি, সেটা হচ্ছে ডাবল বন্ড অবস্থায় আছে, সুতরাং এই বন্ডে আমরা বলতে পারি যে এই বন্ডে ডাবল বন্ড ক্যারেক্টার বেশি, ঠিক আছে। এটা সিঙ্গেল বন্ড, এই যে ডিটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেই ডি, তাহলে এখানে সিঙ্গেল বন্ড, এখানে ডাবল বন্ডওয়ালা স্ট্রাকচারটা নিউট্রাল, মোর স্টেবল দেন চার্জড ওয়ান, সুতরাং এখানে ডাবল বন্ডের ক্যারেক্টার বেশি। এটা যদি 1.5 হয় বন্ড অর্ডার, তাহলে এটা আমরা বলবো 1.5 থেকে 2 এর দিকে সরে গেছে, তার মানে বন্ড লেন্থ ই এর বেশি হবে 1.5, এটা মোর দ্যান 1.5, ডাবল বন্ড ক্যারেক্টার বেশি ডমিনেট করছে। তাহলে আমরা এটুকু বুঝলাম যে বন্ড লেন্থ হচ্ছে ই এর বেশি হবে দেন ডি। আর এদের সবার বন্ড লেন্থ কী হবে? কম হবে। কেন কম হবে? কারণ যদিও আমরা দেখতে পাচ্ছি যে তিনটে 6টা 7টা 8টা 7 8 9 10টা আলফা হাইড্রোজেন, তাহলে 10খানা হাইপার কনজুগেটিং স্ট্রাকচার পাবো। যত হাইপার কনজুগেটিং স্ট্রাকচার পাচ্ছি মানে ততই পিডিসিএইচ হচ্ছে, ততই ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ডে কনভার্ট হচ্ছে। কিন্তু সিঙ্গেল বন্ডে কনভার্ট হচ্ছে মানে বন্ড লেন্থ বাড়ছে, কিন্তু বন্ড লেন্থ বাড়লেও তার ইফেক্ট কখনোই রেজোনেন্সের মতন হয় না, কম হয়। মানে ডাবল বন্ড ক্যারেক্টার এইগুলোর তুলনায় এখানে বেশি ডমিনেট করবে, রাইট? রেজোনেন্স বেশি এফেক্টিভ, তাই ওখানে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার বেশি। পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার হলে ডাবল বন্ডের লেংথ আমাদের যা এক্সপেক্টেড যা লেংথ তার তুলনায় বেশি হয়, সুতরাং বেশি হয়েছে। এবার সেই বেশি হওয়াটা রেজোনেটিং স্ট্রাকচারের ক্ষেত্রে বেশি করে হবে। এই তিনটের মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে এখানে 3
4 5 6 7, 7টা আলফা এইচ, আর এখানে 2 2 4টে আলফা এইচ। তাহলে এই তিনজনের মধ্যে সবথেকে বেশি হাইপার কনজুগেশন এখানে হয়েছে, তার মানে সবথেকে বেশি ডাবল বন্ডটা সবথেকে বেশি পরিমাণে পার্শিয়াল ডাবল বন্ড হয়ে গেছে, মানে সিঙ্গেল বন্ডের দিকে চলে গেছে, তার লেংথ বেড়ে গেছে। তাহলে লেংথ সবথেকে বেশি তাহলে এই তিনটের মধ্যে এটার, তারপরে এটার, তারপরে এটার। তাহলে এই যা দেওয়া আছে এটাই হচ্ছে অর্ডার। তাহলে ই ডি সি বি অ্যান্ড এ লাস্টে, আর বন্ড অর্ডারের লেংথ তাহলে উল্টো হয়ে গেল, এ বি সি ডি ই। আমি আশা করি যা বোঝাতে পারলাম ব্যাপারটা, বোঝানোটা একটু লেংদি হয়ে গেল, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে হাইপার কনজুগেশনের ইফেক্ট কম, রেজোনেন্সের ইফেক্ট বেশি। তাই যখনই কম্পেয়ার করতে দিয়েছি, ডাবল বন্ডকে যেহেতু কম্পেয়ার করতে দিয়েছি, ওরা হবে সিঙ্গেল বন্ড যদি পিডিসিএইচ হয়, সেগুলো লেংথ বাড়বে। তো যেখানে বেশি রেজোনেন্স বা ইকুইভ্যালেন্ট আরএস, এখানে 1.5 হচ্ছে, আমরা দেখছি এখানে এইটা মোর স্টেবল, সুতরাং এখানে ডাবল বন্ড আছে মানে 1.5 থেকে ডাবল বন্ডের দিকে 2 এর দিকে চলে যাচ্ছে, সুতরাং বন্ড লেংথ বেশি এখানে, তারপরে এখানে। আর এই তিনজনের ওভারঅল এই দুটোর থেকে কম হবে। তাই এদের মধ্যে সব থেকে বেশি হবে সিঙ্গেল বন্ড এখানে, কারণ পিডিসিএইচ বেশি। পিডিসিএইচ বেশি কেন? কারণ নাম্বার অফ আলফা এইচ বেশি, তাই। ঠিক আছে, আমরা এই তিনটের ক্ষেত্রে একটা লিখে রাখতে পারো যে মোর ইজ দ্য নাম্বার অফ আলফা এইচ, মোর ইজ পিডিসিএইচ। 5-এরটা দেখো এ বি সি, এদের মধ্যে কম্পেয়ার করতে হবে, কারণ এটা হচ্ছে ট্রিপল বন্ড। তাহলে বন্ড লেন্থ আর বন্ড অর্ডার, তাহলে বন্ড অর্ডার হচ্ছে ট্রিপল বন্ডে সব থেকে বেশি 3। এই দুটো ডাবল বন্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই ডাবল বন্ডের জন্য 3 3 6, আর এখানে একটা 7টা আলফা এইচ, আর এটার জন্য একটা দুটো আলফা এইচ। যত বেশি আলফা এইচ, তত বেশি পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। তার মানে ডাবল বন্ডটা তত বেশি বেশি করে সিঙ্গেল বন্ডের দিকে যাচ্ছে, মানে বন্ড লেংথ বেড়ে যাচ্ছে। তাহলে বন্ড লেংথ বেড়ে যাচ্ছে এখানেও, হ্যাঁ, বেশি পরিমাণে কোথায়? এখানে, কারণ বেশি নাম্বার অফ আলফা এইচ, বেশি হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারস। তাহলে বন্ড অর্ডার সব থেকে এর বেশি, বন্ড লেংথ এখানে সব থেকে বেশি, তাহলে এটার মাঝামাঝি। তাহলে এ বি সি, আর উল্টোটা হচ্ছে এখানে এ সব থেকে কম, ট্রিপল বন্ডের লেংথ সব থেকে কম। এবার বি আর সি এর মধ্যে যেহেতু এখানে আলফা হাইড্রোজেন কম, সুতরাং ডাবল বন্ডের সিঙ্গেল বন্ডে কনভার্ট হওয়ার যে সম্ভাবনা সেটাও কম, তাহলে বন্ড লেংথ কম। সো ওভারঅল অর্ডার হচ্ছে এটা। পরেরটা দেখো সাইক্লোপেন্টা ডাইনাইল অ্যানায়ন, সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন এবং ট্রপিলিয়াম ক্যাটায়ন, তিনটেই হচ্ছে অ্যারোমেটিক আমরা জানি, এবং এদের তিনজনেরই হচ্ছে ইকুয়াল আরএস তৈরি হয়। ইকুয়াল আরএস যদি তৈরি হয় তাহলে আমাদেরকে কী করতে হবে? ফর্মুলায় যেতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে অ্যাকচুয়ালি যেহেতু অ্যারোমেটিক এরা সাইক্লিক কনজুগেশন, তো যতগুলো করে কার্বন অ্যাটম আছে সবগুলোই হচ্ছে রেজোনেন্সে ইনভলভড। তাহলে এখানে 5খানা কার্বন অ্যাটম, তার মানে 5খানা হচ্ছে তোমার সিগমা বন্ড। আচ্ছা, তাহলে এটা এ, এটা বি, এটা সি। তো এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে 5খানা প্লাস 2খানা পাই বন্ড দেখা যাচ্ছে বাই 5খানা, তাহলে 7-এর 5, ঠিক আছে, তার মানে হচ্ছে 1.4। বি এর ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করি 3টে সিগমা, একটা পাই, 4/3 মানে 1.33। আর সি এর ক্ষেত্রে কম্পেয়ার করি 7টা প্লাস 3টে বাই 7টা, 10/7, 10/7 মানে 1.4, 1.42 মতন হচ্ছে। তাহলে বন্ড অর্ডার আমরা ডাইরেক্টলি ক্যালকুলেট করে পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারবো যে বন্ড অর্ডার সবথেকে বেশি হচ্ছে সি এর, তারপরে এ, তারপরে বি, সুতরাং বন্ড লেন্থের অর্ডার উল্টো হবে, সি সবথেকে ছোট, তারপরে এ, তারপরে বি। ঠিক আছে, আচ্ছা মুছে দিলাম, সিটটা মুছে দিচ্ছি কারণ এখানে এসওটা করতে হবে। দেখো এখানে যে কটা এক্সাম্পল আমি রেখেছি এখন 5 থেকে 10, তার মধ্যে 6 থেকে 10, তার মধ্যে এই 7, 8, 6, 7, 8 এবং 10 এইগুলোতে সব কটা এক্সাম্পলই হচ্ছে ইকুইভ্যালেন্ট আরএস। এবার ইকুইভ্যালেন্ট আরএস কীভাবে সেটা তোমাকে চিনতে হবে, কারণ আমরা অলরেডি রেজোনেন্স পড়ে ফেলেছি। সালফেট, সালফাইড, তো দেখো রেজোনেন্সে ইনভলভড হচ্ছে কজন? এই সবগুলোই, পুরো সিস্টেমটাই। সুতরাং 1, 2, 3, 4টেই হচ্ছে এখানে সিগমা বন্ড ইনভলভড। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে 4 + 2/4, 6/4 মানে 1.5। আর বি এর ক্ষেত্রে হচ্ছে দেখো 1, 2, 3, তাহলে 3 + 1/3 মানে 4/3 মানে 1.33। তো
তাহলে আমরা পেয়ে গেলাম বন্ড অর্ডার। তাহলে বন্ড অর্ডার হচ্ছে এর বেশি, এ গ্রেটার দেন বি, তাহলে বন্ড লেংথ এ লেস দেন বি। পরেরটাও তাই, 1 2 3 4, ঠিক আছে, 4+1 অবশ্যই এখানে, মানে একটা পাই বন্ড আছে, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে 4+1/4, 5/4। তাহলে বিয়ের টাকা করে নিই, 1 2 3, তাহলে 3+1 4/3 মানে 1.33, এটা 1.2 নাকি 25। তাহলে বন্ড অর্ডার হচ্ছে এ লেস দেন বি, আর বন্ড লেন্থ হচ্ছে এ গ্রেটার দেন বি, ঠিক আছে। আচ্ছা, নয়েরটা দেখো, এইখানে এই যে সি ডাবল বন্ডও কম্পেয়ার করতে বলেছে। সি ডাবল বন্ডও এখানে হচ্ছে পিওর সিঙ্গেল বন্ড, পিওর ডাবল বন্ড। পিওর যদি ডাবল বন্ড হয়, রেজোনেন্স না থাকে, তাহলে ডাবল বন্ডের লেন্থ সব থেকে কম। তাহলে আমরা বলতে পারি যে বন্ড লেন্থ এর হচ্ছে সব থেকে কম। এই দুজনের মধ্যে দুটোতেই পিডিসিএইচ হবে। আর এখানে একটা মাত্র আরএস, মানে এর আরেকটা আরএস তৈরি হবে, লেস নাম্বার অফ দুখানা আরএস টোটাল তৈরি হবে, এখানে আরও আরএস তৈরি হবে। তাহলে এখানে মোর নাম্বার অফ আরএস। তো যেখানে আরএস বেশি, সেখানে ডাবল বন্ড বেশি পরিমাণে সিঙ্গেল বন্ডে কনভার্ট হবে, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। তো যত বেশি নাম্বার অফ আরএস হবে, তত ডাবল বন্ডের মধ্যে সিঙ্গেল বন্ড ক্যারেক্টার বেশি করে আসবে, মানে বন্ড লেংথ বাড়বে। তাহলে এ বি সি হচ্ছে বন্ড লেংথের অর্ডার। সুতরাং বন্ড অর্ডার হবে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি। এটা আবারও, এগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট আরএস, আরএসগুলো লিখলেই বুঝতে পারবে, এখানেও তাই। এবার এখানে এই পুরো সিস্টেমটাই হচ্ছে রেজোনেন্সে ইনভলভ হচ্ছে। তাহলে সিগমা বন্ড হবে একটা, দুটো, আর এখানে একটা, তিনটে। তাহলে 3+1/3, তাহলে এর ক্ষেত্রে হবে 3+1/3 মানে 4/3 মানে 1.33। আর এখানে রেজোনেন্স হচ্ছে এইটুকু পোর্শনে, তার মানে দুটো সিগমা বন্ড আর একটা পাই বন্ড। তাহলে বি এর ক্ষেত্রে দুটো সিগমা একটা পাই, 3/2 1.5। তাহলে বি এর বন্ড অর্ডার বেশি, মানে সিএন বন্ড অর্ডার বিতে বেশি, এতে কম। তাহলে এবার এখানে লিখছি আমি আনসারটা, বন্ড অর্ডার হচ্ছে কার বেশি হলো, বি এর। তাহলে এ লেস দেন বি, আর বন্ড লেন্থ এ গ্রেটার দেন বি। আচ্ছা, এরপর দেখো এই তিনটে কম্পাউন্ডের মধ্যে সিও বন্ড কম্পেয়ার করতে বলেছে। এখন এইটা হচ্ছে আমরা বুঝতেই পারছি যে এটা পিওর সিঙ্গেল বন্ড, এই সিও বন্ডটা। সুতরাং এর লেন্থ ম্যাক্সিমাম। তাহলে বন্ড লেন্থ সি সব থেকে বেশি। এই দুজনেই দুটোর মধ্যেই পিডিসিএইচ হবে, দেখেই বুঝতে পারছি। এখানে একটাই কনজুগেশন পাই সিগমা লোন পেয়ার, এখানে পাই সিগমা লোন পেয়ার, এক্সটেন্ডেড কনজুগেশন। নাম্বার অফ আরএস এখানে বেশি, নাম্বার অফ আরএস যদি বেশি হয়, তাহলে এই সিও সিঙ্গেল বন্ড বেশি বেশি করে পার্শিয়ালি ডাবল বন্ডেডের মতন হয়ে যাবে, মানে ডাবল বন্ড ক্যারেক্টার বেশি ডেভেলপ করবে। সুতরাং বন্ড লেংথ বেশি পরিমাণে কমে যাবে। তাহলে সি, তারপরে বি, তারপরে এ, এই হচ্ছে আমাদের বন্ড লেন্থের অর্ডার। ন্যাচারালি বন্ড অর্ডার এর যেটা অর্ডার হবে, হ্যাঁ এ ঠিকই লিখছিলাম, এ বি সি, ওটা সিবিএ, এটা এবিসি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এ এবং বি এই দুটো সি ডাবল বন্ড সিকে কম্পেয়ার করতে বলেছে। এবার এইখানে একটা কনজুগেশন আছে পাই সিগমা লোন পেয়ার, সুতরাং এই ডাবল বন্ডটা হচ্ছে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার লাভ করবে, কিন্তু এটা হচ্ছে পিওর ডাবল বন্ড। পিওর ডাবল বন্ডের লেন্থ কম হবে। তাহলে বন্ড লেন্থ এ লেস দেন বি, তাহলে বন্ড অর্ডার এর বড়, এর বেশি বন্ড অর্ডার। এর বন্ড অর্ডার হচ্ছে এক্স্যাক্টলি 2, কিন্তু এটা 2-এর থেকে কম। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি সি ডাবল বন্ড ও কম্পেয়ার করতে বলেছে। সি ডাবল বন্ড ওর সঙ্গে পাই সিগমা পাই অনেকগুলো কনজুগেশন, তিনটে আরএস পাবো। এখানে পাই সিগমা পাই, এটা আর একটা, দুটো আরএস পাবো। তাহলে দুখানা আরএস, 3 আরএস। তাহলে এখানে পিডিসিএইচ বেশি মানে সি ডাবল বন্ড ওটা বেশি বেশি করে সিঙ্গেল বন্ড ক্যারেক্টার লাভ করেছে, সুতরাং বন্ড লেন্থ বেশি হবে। তাহলে বন্ড লেন্থ এ গ্রেটার দেন বি, তাহলে বন্ড অর্ডারটা উল্টো। এই দেখতে পাচ্ছি সি ডাবল বন্ড সি, এইটা এই দুটোকে কম্পেয়ার করতে বলেছে। এবার এখানে সি ডাবল বন্ড সিটা হচ্ছে পিওর ডাবল বন্ড, সুতরাং বন্ড অর্ডার 2 এবং লেংথও ছোট।
এই যে NO2 অ্যাকচুয়ালি এরকম দেখতে হয়, জানো তোমরা নিশ্চয়ই, দিস ইজ NO2। তাহলে এইখানে NO2 যেহেতু -M গ্রুপ, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট, সুতরাং এইভাবে ইলেকট্রন যাবে এবং এই CC বন্ড পার্শিয়াল সিঙ্গেল বন্ড ক্যারেক্টার পাবে। সুতরাং বন্ড লেন্থ A লেস দেন B আর বন্ড অর্ডার A গ্রেটার দেন B। পরেরটা ABC, এই তিনটে C ডাবল বন্ড Cকে কম্পেয়ার করতে বলেছে। এখন এইটা হচ্ছে পিওর ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড বলে দিচ্ছিলাম ভুল করে। সব থেকে তাহলে লেন্থ ছোটো। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে লোন পেয়ার কনজুগেশন আছে, এখানে কনজুগেশন আরও বেশি আছে, এক্সটেন্ডেড কনজুগেশন। সুতরাং যত বেশি কনজুগেশন তত এই ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ক্যারেক্টার পাবে বেশি বেশি করে, তাহলে লেন্থ বাড়বে। সব থেকে বেশি লেন্থ A, তারপরে B, তারপরে C। তাহলে বন্ড লেন্থ A, B and C, আর বন্ড অর্ডার উল্টো A লেস দেন B লেস দেন C। লাস্ট এই দুটোই হচ্ছে ইকুয়াল আরএস তৈরি করে। এখানে কী করে তৈরি হয় ইকুয়াল আরএস? এটাকে বলা হয়, মানে এই যে O মাইনাসগুলোর বদলে যদি OH থাকতো, মানে OH ছিল আগে, H+ দুটো লস করেছে কম্পাউন্ডটা, এটার নাম হচ্ছে স্কোয়ারিক অ্যাসিড। স্কোয়ারের মতন দেখতে, তাই জন্য তো স্কোয়ারিক অ্যাসিড দুটো H+ লস করেছে, ডাইবেসিক অ্যাসিড দুটো H+ লস করে এই ডাইঅ্যানাইন তৈরি করেছে। এইখানে এইভাবে দেখো রেজোনেন্স হয়, এইভাবে আমরা আরেকটা আরএস পাবো, যেখানে এই ডাবল বন্ডটা এখানে ছিল, ডাবল বন্ডটা হয়ে যাবে ওখানে, আর এটা নেগেটিভ চার্জ হয়ে যাবে। এভাবে চারখানা এই ডাবল বন্ড এখানে চলে আসবে। তো এভাবে এই যে চারটে বন্ড আছে, চারটে বন্ডই পর্যায়ক্রমে ডাবল এবং সিঙ্গেল হবে, মানে চারখানা ইকুয়াল আরএস পাবো আর কি। তাহলে বন্ড অর্ডার এদের আমরা জাস্ট ক্যালকুলেট করবো। তাহলে চারটে সিগমা বন্ড আর একটা পাই বন্ড। তাহলে আচ্ছা আগে এটা দেখি, এটার ক্ষেত্রে 5খানা সিগমা বন্ড আর 2টো পাই বন্ড। তাহলে 5 + 2/5 মানে 7/5, তার মানে 1.4। আর এটা 4 + 1, B এর ক্ষেত্রে হচ্ছে 4 + 1/4, 5/4 মানে 1.25। তাহলে বন্ড অর্ডার এখানে বেশি, তাহলে বন্ড লেংথ এখানে বেশি। এখন আচ্ছা এইতে এখানে জায়গা আছে, তাহলে বন্ড লেন্থ, আচ্ছা কোন বন্ড লেন্থ? C ডাবল বন্ড C। বন্ড অর্ডার বেশি হচ্ছে 1.4 এখানে, তাহলে বন্ড লেংথ বেশি এখানে, তাহলে A লেস দেন B আর বন্ড অর্ডার A গ্রেটার দেন B। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের বন্ড লেংথ এবং বন্ড অর্ডার সংক্রান্ত আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি যে আমি তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তাহলে লাইক করো আর নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অর্গানিক অ্যাসিড বেসের স্ট্রেংথ কম্প্যারিজন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।